এবং এই ভাইরাসটা মূলত পুরুষ থেকেই আছে। যে মেয়ে কোনোদিন সেক্সুয়াল এক্সপোজার হয়নি তার কোনোদিন এই জরায়ু ক্যান্সার হবে না। তাহলে এই জরায়ু ক্যান্সারের প্রথম কারণ হচ্ছে আপনার সংক্রমণ, সংক্রমিত হওয়া। স্বাস্থ্যই সকল সুখের মূল। কিন্তু এই স্বাস্থ্য সম্পর্কে আমরা কতটা সচেতন তা বর্তমান সময়ে বড় একটি প্রশ্ন। দর্শক, আমি মমি ভট্টাচার্য, স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ টিভিতে। আজ আমাদের সাথে স্টুডিওতে স্বাস্থ্য এবং নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় করণীয় সম্পর্কে পরামর্শ দিতে আমাদের সাথে যুক্ত হয়েছে এমডি নাজমুল করিম এবং জুলেখা আক্তার জুই। কথা বলবো নারী ও শিশুর স্বাস্থ্য এবং নারী ও শিশুর স্বাস্থ্য সচেতনতায় বর্তমান সময়ে কি ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে পরামর্শ নেব তাদের কাছে। আপনারাও সাথে থাকুন, শুনুন স্বাস্থ্য সম্পর্কে নানা টিপস। দর্শক, আমাদের অনুষ্ঠান শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আজকে দর্শকদের কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। কেমন আছেন আপনি? আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। তাহলে আজকে আমরা অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় নারী ও শিশু স্বাস্থ্য সচেতনতার বিষয়ে পরামর্শ শুনব। ভাইয়া, আপনি যেহেতু নারী ও শিশুর স্বাস্থ্য সচেতনতায় পরামর্শ দিয়ে থাকেন, বর্তমানে আমি যদি শিশুদের ক্ষেত্রে আসি, দেখা যাচ্ছে হামের যে প্রকটতা তা কিন্তু বর্তমানে বেড়েই চলেছে। আসলে এটি কি মা বাবার স্বাস্থ্য সচেতনতার অভাব শিশুদেরকে নিয়ে, নাকি এটা আসলে কেন এই প্রভাবটা বিস্তার করছে? ধন্যবাদ আপনাকে। এই আমি আগে আমার প্রতিষ্ঠানের একটা পরিচয় দিই সংক্ষিপ্ত। আমাদের এটা হ্যাপা কমিউনিটি হেলথ প্রোগ্রাম। আমাদের এই প্রতিষ্ঠানের মূল কাজ মানুষকে অ্যাওয়ারনেস করা, অর্থাৎ স্বাস্থ্য সচেতনমূলক প্রোগ্রাম করা। তো স্বাস্থ্য সচেতন বলতে আমরা তাদেরকে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সচেতন খুব জরুরি, এবং সচেতনতার মাধ্যমেই একমাত্র সুস্থ থাকা যায়। এই বিষয়টা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মানুষের সামনে তুলে ধরি। তবে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করি আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে। আমাদের অ্যাওয়ারনেসের মধ্যে মূল বিষয়বস্তু থাকে মেয়েদের এই সার্ভিক্যাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং মেয়েদের এই প্রজনন স্বাস্থ্য নিয়ে আমরা গুরুত্ব আরোপ করি। তা আপনি যেটা বললেন শিশুদের আসলে এই বর্তমান প্রেক্ষাপটে যে হাম রুবেলার এই যে টিকাটার খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং এটা ধারাবাহিকভাবে দেওয়ার কারণে কিন্তু এটা সেইভাবে প্রাদুর্ভাব দেখা দেয়নি। তো এই টিকাটা দেওয়াই একমাত্র এটার সমাধান। এটাই টিকাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর এই যে হাম রুবেলা কিংবা এই যে হামের জন্য যে উপসর্গগুলো দেখা যায়, সেক্ষেত্রে মা বাবা তাকে আলো বাতাসে রাখা এবং পুষ্টিকর খাবার দেওয়া এবং তাকে ঘরের বাইরে না বের করা, এটাই হচ্ছে মূলত বাবা মার কর্তব্য। ইম্পর্টেন্ট পার্ট ভ্যাকসিনেশনের আওতায় আনা। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো নারীর স্বাস্থ্য সচেতনতা নিয়ে, নারীর জরায়ুর যে স্বাস্থ্য ঝুঁকির যে বিষয়টি নিয়ে, সে বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো জুলেখা আপুর সাথে। আপু, বর্তমান সময়ে দেখা যাচ্ছে নারীর জরায়ু ক্যান্সার যেটা বলা হয়ে থাকে, এ বিষয়ে অনেকে ডাক্তারের সামনে আসতে নারাজ এবং সমাজে সেটি আনতে নারাজ। এ বিষয়ে আসলে নারীদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা নারীদের এই জরায়ু ক্যান্সার নিয়ে এখন বর্তমানে অধিকাংশ নারীরাই ভুক্তভোগী। এটার প্রধান কারণ হচ্ছে আমরা লজ্জা সংস্কৃতি। আমরা সবকিছুকে ভাবি এটা এমনি এমনি সেরে যাবে, হয়ে যাবে। কিন্তু আমরা মায়ের কাছে বলবো, মা কিন্তু সঠিক তথ্য জানে না। মা বলে যে কোনো সমস্যা বললে হ্যাঁ এটা হয়ে যাবে, ঠিক আমাদের সময় হয়েছিল। শিক্ষকের কাছে যাবে, শিক্ষক কিন্তু লজ্জায় শিক্ষককে বলতে পারে না। কোনো একটা ডক্টরের কাছে যাবে, সে বলবে। এই সমস্ত কারণে দিন দিন আমরা মানে জানা থেকে পিছিয়ে আছি। তো এই কারণে এখন বর্তমানে আমাদের এই প্রতিষ্ঠান কমিউনিটি হেলথ হ্যাপা থেকে আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, স্কুল কলেজে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, যাতে মানুষ জানতে পারে, সচেতন হয়। তো আমি মনে করি আমরা যখন একটা ম্যাচুরিটি আসে একটা মেয়ের, যখন পিরিয়ড সময় চলে, ওই সময়ে আমরা বাচ্চাদেরকে যে প্যাডটা দিই, অনেকগুলো কারণে জরায়ু ক্যান্সার হয়। তার আরেকটা কারণ হচ্ছে প্যাড ইউজ করা। ওই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমি যে প্যাডটা আমার বাচ্চাকে দিচ্ছি সেটা মানসম্মত কিনা। এবং অনেকে দেখা যাচ্ছে যে এটার যে টাইম থাকে 2 ঘন্টা 4 ঘন্টা, কিন্তু তারপরেও সে ধরে রেখেছে, ওই জায়গাটা থেকেও কিন্তু একটা ইনফেকশন হয়। তারপরে হচ্ছে অপরিচ্ছন্নতা।
এই সময় পিরিয়ড চলাকালীন তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তারপরে তাকে পুষ্টিকর খাবার খেতে হবে। কিন্তু আমরা সাধারণত দেখা যাচ্ছে লোড ঝাঁপ দিচ্ছি, বের হয়ে যাচ্ছি, সারাদিন বাইরে থাকছি, খাওয়া দাওয়ার কোনো ইয়ে নাই, প্রচুর পরিমাণে পানি খাওয়া দরকার। এই বিষয়গুলো কিন্তু আমরা 1/3 মায়েরা বা আমরা নিজেরাও জানি না, আর এই বিষয়গুলো নিয়ে কখনো আলোচনায় আসে না। তা আমি আপু মনে করি একটু যদি থামিয়ে আপনাকে বলতে চাই, এই যে আপনি বললেন দৌড়ঝাঁপ, অনেকে আছেন ধরুন নৃত্যশিল্পী বা অনেকে কর্মজীবী নারী, এই যে মাসিক চলাকালীন সময়টায় এখানে নারীর যে দৌড়ঝাঁপের যে বিষয়টি, আসলে যারা নৃত্যশিল্পী দেখা যাচ্ছে যারা প্রশিক্ষণ দিচ্ছে, তারা ওই সময় কিন্তু প্রশিক্ষণ বন্ধ রাখাও সম্ভব হচ্ছে না, বা কর্মজীবনে অফিস যাওয়া বন্ধ করাও সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আসলে তারা কেমন তালিকা অনুসরণ করবে? দৌড়ঝাঁপ বলতে যেমন আমরা অনেক দূরে গিয়ে অফিস মেনটেন করতে হচ্ছে, ওকে ফাইন। আমাদের অফিসিয়ালে যে যে নৃত্যশিল্পীদের কথা বলছেন, সেখানে তার কর্তব্যের কারণে তাকে একটু সময় দিতে হচ্ছে। ওই ক্ষেত্রে অবশ্যই উনি দেখবেন ওনার যে পেড উনি ব্যবহার করছেন সেটা টাইম এক্সিট হচ্ছে কিনা, ওনার কোনো অস্বস্তি বোধ হচ্ছে কিনা। কারণ অস্বস্তি বোধটা নিয়েও কিন্তু অনেক মেয়েরা কাটিয়ে দেয় সারাদিন পরে, বাসায় এসে তারপর সে একটু রিফ্রেশমেন্ট হয়, যেটা আসলে উচিত নয়। তাকে অবশ্যই এটা সে কাজ করুক, কিন্তু ওই সময়টায় সে একটু ধীরে ধীরে কাজ করবে। সে প্রচুর পরিমাণে পানি খাবে, খাবারটা ঠিক করে রাখবে, সে একটু ফ্রেশ হয়ে যাবে। তার যখনই তার ফ্রেশ হওয়াটা উচিত। অন্য সময় থেকে এই সময়টা তাকে একটু পরিচ্ছন্ন থাকাটা দরকার। কাজ করবে, কিন্তু এটা নয় যে এই সময়টা একদম ঘর দরজা বন্ধ করে ঘরে বসে থাকতে হবে, সেটাও আমি বুঝাচ্ছি না। আমি চাচ্ছি যে এটাই বলতে যে ওই সময়টা একটু তাকে স্বাভাবিকভাবে সে যে জীবনযাপন করে তার থেকে একটু যত্নশীল হয়ে, নিজের প্রতি যত্নশীল হয়ে থাকা। এই যে আপনি বলেছেন প্যাড ব্যবহারের কথা, একটি প্যাড সর্বোচ্চ 2 থেকে 4 ঘন্টা ব্যবহার করা যেতে পারে, বা অনেকগুলো প্যাড ব্যবহারে সীমাবদ্ধতা রয়েছে। আসলে সেক্ষেত্রে মেয়েরা কোন ধরনের প্যাড আসলে ব্যবহার করার উপযোগী? যে প্যাডগুলো আপনার ব্লাড ইয়ে শোষণ শুষ্ক করে, শুষ্ক থাকবে, স্যাঁতসেঁতে ভাব হবে না। সে একটা মেয়ে যখন দেখবে যে তার ওই একটা প্যাড ইউজ করার পর একটু স্যাঁতসেঁতে হয়ে গেছে, সাথে সাথে সেটা চেঞ্জ করতে হবে। কারণ স্যাঁতসেঁতে ভাব থেকে কিন্তু ওখানে ফাঙ্গাস এসে যায় এবং জ্বরের মুখে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রান্ত হয়। এবং এই যে জ্বরের ক্যান্সারটা কিন্তু একদিনের নয়, কোনো ক্যান্সারই কিন্তু একদিনে হয় না। এটা আমার দীর্ঘদিন আগে থেকে সূত্রপাত হয়, আমরা বুঝতে পারি না। আর যখন আমরা বুঝতে পারি তখন কিন্তু এটা টাইমটা অনেক পাস হয়ে যায়। তো এই জন্য আম, যেমন অনেকে টাকার জন্য প্যাড ইউজ করতে পারে না, আমরা এটাও বলি আমাদের সেমিনারে যে অসুবিধা নাই, আপনি কাপড়ই ইউজ করেন, তবে সেই কাপড়টাকে অনেকে লজ্জা সংস্কৃতি আছে বিধায় আমরা করি কি বিভিন্ন অন্ধকার জায়গায় লুকিয়ে রাখি, কিন্তু আসলে তখন ওইটা জীবাণুটা যায় না টাটকা রোদে। ওই ক্ষেত্রে যেটা বলছিলাম যে আহ, কারণ সবার সামর্থ্য হয় না যে একটা প্যাড ইউজ করা, তাই বলে তখন সে কি করবে? ওই ক্ষেত্রে আমরা বলি যে আপনারা যে কাপড়ই ব্যবহার করেন না কেন সেটাকে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে রাখবেন, এবং আবার পরবর্তী মাসে আসলে সেটা আপনি ইউজ করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে ওই ঘরের পিছনে ধন্যবাদ আপু, আমরা এই প্রসঙ্গে আবার আসবো, একটু ভাইয়ের কাছে চলে যাব। এই যে আপনি বললেন যে এটার শুরুটা কোথা থেকে হয়, একজন মেয়ে যখন প্রথম ঋতুচক্রের সম্মুখীন হয়, তখন আসলে তিনি মা বাবার কাছ থেকে কেমন মানসিক অর্থাৎ সাপোর্টটা পাবে, বা তার কি ধরনের নিয়ম তালিকা তখন থেকে অনুসরণ করা উচিত, বা কি ধরনের তালিকা অনুসরণ করলে এই জরায়ুর সম্মুখীন একজন নারীকে হতে পারে না, এই বিষয় সম্পর্কে একটু জানাবেন। আচ্ছা, এই যে জরায়ু ক্যান্সার হওয়ার কারণ এক ধরনের ভাইরাস, যে ভাইরাসের নাম প্যাপিলোমা ভাইরাস, এবং এই ভাইরাসটা মূলত পুরুষ থেকেই আছে। যে মেয়ে কোনোদিন সেক্সুয়াল এক্সপোজার হয়নি তার কোনোদিন এই জরায়ু ক্যান্সার হবে না। তাহলে এই জরায়ু ক্যান্সারের প্রথম কারণ হচ্ছে আপনার সংক্রমিত হওয়া। সংক্রমণ কি হয়? বিবাহিত নারীদের সংক্রমিত হয় 1 নম্বর। যে সমস্ত পুরুষের একাধিক স্ত্রী আছে এবং যারা বহুগামিতা, হ্যাঁ, সে অবাধ যৌনচার। 3 নম্বর হচ্ছে সেক্সুয়াল অর্গানের অপরিচ্ছন্নতার অভাব, যেটা উনি বললেন। এখন সেক্সুয়াল অর্গানের অপরিচ্ছন্নতার অভাব বলতে কিরকম? যেমন আমাদের দেশে কি হয়, যেহেতু লজ্জা সংস্কৃতি এই রোগের সবচেয়ে বড় ব্যারিয়ার, এবং কাউন্সিলিং এর অভাব। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই 2 জায়গায়, কাউন্সিলিং নাই এবং কি নাই, সচেতনতা। সচেতন, ইনফরমেশনের অভাব। আপনি তথ্য আদান প্রদান হচ্ছে না, যেহেতু আপনি যেমন মিডিয়ায় কাজ করেন, আপনি জানেন না যে এটা কি, মাও জানে না, শিক্ষকও জানে না, যার কারণে পুরো বিষয়টা অধরা রয়ে গেছে। এবং
ডক্টরের কাছে গেলে ডক্টর কি হয়, ডক্টর তো বেশি সময় দিতে পারে না রোগীর চাপের। এখন এই রোগ থেকে উত্তরণের প্রথম কাজ হচ্ছে মেয়েদেরকে সচেতন করা। সচেতন কোন জায়গায় করতে হবে? 1 নম্বর সচেতন করতে হবে তার সেক্সুয়াল অর্গানের পরিচ্ছন্নতার অভাব। তাহলে এই পরিষ্কার পরিচ্ছন্ন যেমন একটা মেয়ের যেমন মাসিক একটা স্বাভাবিক প্রক্রিয়া, মাসিক চলাকালীন অবস্থায় একটা মেয়েকে কি করতে হবে? তাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, দিনে 2 বার গোসল করতে হবে এবং সেক্সুয়াল অর্গানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 3 নম্বর, তাকে মানসিক কোনো ডিপ্রেশনে ভোগা যাবে না। 5ম নম্বর কাজ হচ্ছে তাকে হার্ড ওয়ার্কিং থেকে বিরত থাকতে হবে। এরপর আরেকটা কাজ করতে হবে, স্বাস্থ্যসম্মত প্যাড ব্যবহার করতে হবে। এখন স্বাস্থ্যসম্মত প্যাড বলতে কি, গ্রামের এখনো শতকরা 60% মেয়েরা স্বাস্থ্যসম্মত প্যাড ব্যবহার করে না। এখন তারা কি ব্যবহার করে? ধরো একটা মেয়ের ঋতুচক্রের শুরুতেই নেকড়া কাপড় চোপড় ব্যবহার করে। এখন কাপড় চোপড় ব্যবহার করা কোনো খারাপ দোষের কিছু না। এখন কাপড় চোপড় ব্যবহার করার পরে গিয়ে কি করে, এটা বাথরুমে কিংবা উন্মুক্ত জায়গায় একটা বেড়ায় গুজে রাখে। নিয়ম হচ্ছে যখন আবার প্রয়োজন হবে ওইটা গরম পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আয়রন দিয়ে কি করা, হিট দিয়ে এটাকে পরিষ্কার এরপরে ইউজ করতে হবে। আবার যখন ব্যবহার শেষ আবার গরম পানিতে ধুয়ে সুন্দরভাবে হাইজেন মুক্ত করে আপনি ইস্ত্রি করে আবার খুব সুন্দর একটা সুরক্ষিত জায়গায় রাখতে হবে, আবার ব্যবহার করতে হবে। এটা গেল কাপড় চোপড়। দ্বিতীয়ত সবচাইতে স্বাস্থ্যসম্মত আছে স্যানিটারি প্যাড ব্যবহার করা। এখন বাজারে অনেক রকমের স্যানিটারি প্যাড আছে। এখন অনেক স্যানিটারি প্যাড আছে যে 8 ঘন্টার জন্য, অনেক প্যাড আছে যে 4 ঘন্টার জন্য, অনেক প্যাড আছে 2 ঘন্টার জন্য। তাহলে এই প্যাড গুলো আমাদের স্বাস্থ্যসম্মত প্যাড গুলো ব্যবহার করতে হবে এবং টাইম টু টাইম চেঞ্জ করতে হবে। এটা গেল আরেকটা বিষয়। আর এটা গেল যাদের অবিবাহিত। কিন্তু বিবাহিত নারীদের কি করতে হবে? বিবাহিত নারীদের প্রথম কাজ হচ্ছে যে এই জরায়ু ক্যান্সার হওয়ার প্রথম কারণ হচ্ছে যে বহুগামিতা। অর্থাৎ আমি আমার সেক্সুয়াল বিষয়, আমি ধর্মীয় মূল্যবোধের চর্চা করব, বহুগামিতা করব না। এবং একাধিক, যে সমস্ত পুরুষের একাধিক স্ত্রী আছে তাদের এইটা হয়। 3 নম্বর আছে ঘন ঘন সন্তান প্রসব। কেন? একটা মেয়ে যখন একটা সন্তান প্রসব করে তার জরায়ু অটোমেটিক্যালি 1 বছরের জন্য ওখানে অ্যাবনর্মাল সেল তৈরি হয় জরায়ুর মুখে, এবং এটা রিকভার হতে মিনিমাম 2 বছর লাগে। এই জন্য 3 বছর পর সন্তান নেওয়া উচিত। কিন্তু এই যারা ঘন ঘন মনে বছরের পর বছর যারা সন্তান নেয় তখন কি হয়, ওই জরায়ুর মুখে অ্যাবনর্মাল সেলটা স্থায়ী ক্ষত তৈরি হয়, ওখান থেকে কিন্তু জরায়ু ক্যান্সারের সূত্রপাত। এটা গেল। আর একটা কাজ হচ্ছে যে মাসিক সংক্রান্ত। একটা মেয়ের এই মাসিককালীন অবস্থায় তার শরীর থেকে প্রচুর পরিমাণ কি হয়, রক্ত যায়, পুষ্টিহীনতায় ভোগে, তাকে প্রচুর পুষ্টিকর খাবার খেতে হবে। তাহলে এই কাজগুলো যদি আমরা করি ইনশাল্লাহ হবে না। আর বাল্য বিবাহ বন্ধ করতে হবে। বাল্য বিবাহ, তারপরে আপনার ওই মদ গাঁজা ধূমপান, এখন মেয়েরা মদ গাঁজা ধূমপান এইগুলো থেকে পরিহার করতে হবে। এবং দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আজ আমরা কথা বলছিলাম নারী ও শিশুর স্বাস্থ্য, মন মানসিক সুস্থতা নিয়ে। ধন্যবাদ আপনাদের ব্যস্ত সময়ের মাঝেও আমাদের স্টুডিওতে এসে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ। এবং আপনাদের এই অনুষ্ঠান আয়োজনে যারা কলা কুশলী, যারা এই পিছনে থেকে কাজ করছেন, প্রত্যেকের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের হেপা কমিউনিটি হেলথ প্রোগ্রামের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল আজকের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ থাকার জন্য সুস্থ খাদ্য গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে।